যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নে আপাতত প্র্যাকটিস বন্ধ কর। কেন 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 আমাদের প্র্যাকটিস বন্ধ করব কেন? কারণ আমরা বিচারকের বিচারে সিলেক্ট হইনি। সিলেক্ট হইনি? না, ওরা আমাদের নাচের দলকে বাদ দিয়ে বিহার থেকে একটা ডান্স হাঙ্গামা টিম নিয়ে আসছে। এটা তুমি কি বলছো ব্যাটারি? আমাদের গ্রামে ডান্স হাঙ্গামা হবে? শুধু আমাদের গ্রামে কেন, এখন তো সব জায়গাতেই হাঙ্গামা নাচের অনুষ্ঠান হচ্ছে। তাতে দর্শকরা ওই নাচ গানের সাথে সাথে মেয়েদের খোলামেলা শরীরও দেখতে পাচ্ছে। আর সেই সব ছেড়ে কি আমাদের এই নাচের অনুষ্ঠান আর কেউ দেখবে? কেন দেখবে না ব্যাটারি? যখন সারা বিশ্ব জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, তখন আমাদের এই অনুষ্ঠান কেউ কেন দেখবে না? আরে না না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। এই তোর বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না রনি। আসল কথা হলো আমাদের এই গ্রুপটাকে বাঁচিয়ে রাখতে গেলে মডার্ন কিছু ভাবনা চিন্তা করতে হবে। সেটা কি? এই যেমন আজকের কমার্শিয়াল ছবি। কমার্শিয়াল ছবি? তাতে তো কারো নিজস্ব কোনো গল্পই নেই। ওই সাউথের ছবি কপি করে বাংলার কোন এক স্টারকে দিয়ে ওরা সিনেমা তৈরি করে ফেলছে, আর সেটাই পাবলিক খাচ্ছে। হ্যাঁ, আমাদের ওই কম্পিটিশনে টিকে থাকতে গেলে সেরকমই কিছু ভাবনা চিন্তা করতে হবে, না হলে ঘরের খেয়ে বনের মাছ তাড়িয়ে কোনো লাভ নেই। শোনো, ও লাভ লোকসানের হিসাব করলে কিন্তু আজকের এই সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা যাবে না। এই মালতী, পেটে যখন টান পড়ে না, তখন হাজার সংস্কৃতি সংস্কৃতি করে চিৎকার করলেও পেট ভরে না। কি বলছিস ব্যাটারি? হ্যাঁ রে, আজ 7 বছর ধরে এই গ্রুপটাকে আমরা চালাচ্ছি। বিশ্বাস কর বিশ্বাস কর, ওই লোকের কাছে হাত পেতে টাকা চাইতে আর ভালো লাগে না। ঘরে অসুস্থ বাবা, বোনটার বিয়ে দিতে পারিনি, এত কিছুর পরেও কিন্তু আমি চুপ করে বসেছিলাম। কিন্তু যখন দেখি কেউ কেউ 2-1টা সিনেমা করে, সিরিয়াল করে, রাতারাতি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে ফেলছে, তখন মনে হয় ভুলে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ভুলে যাই নজরুল ইসলামের কথা, ভুলে যাই জীবনানন্দ দাশের কথা। না রে, এত সহজে হাল ছাড়লে চলবে না ভাই। হাল ধরে কেউ তো লাভ নেই রে। এই যে আমরা আমাদের ক্লাব থেকে এতগুলো বছর ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, হেলথ চেক আপ ক্যাম্প করছি, কতগুলো রাত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুকে আগলে রেখেছি বলতো? বিনিময় কি পেয়েছি? রনিত, তুই কি পেরেছিস কোনোদিন তোর মায়ের হাতে একটা পয়সাও তুলে দিতে? পারিসনি। এই যে সুব্রত, তোর নয় সেরকম কোনো পয়সার অভাব নেই, কিন্তু তুই কি পেরেছিস কোনোদিন তোর নিজের পয়সায় নিজের হাত খরচাটা অন্তত চালাতে? পারিসনি। এই যে মালতী, পয়সার অভাবে স্কুল ফাইনাল পরীক্ষাটা পর্যন্ত দিতে পারলো না। কি পেয়েছি আমরা বলতে পারিস? কি পেয়েছি? না না না, পেয়েছি। যাদের কাছ থেকে আমরা চাঁদা তুলে এই অনুষ্ঠানগুলো করেছি, তারা আমাদেরকে বলেছে আমরা তোলাবাজ। কেউ কেউ বলেছে আমরা নাকি নিজেরা রোজগার করার জন্যই এসব করি। আর আমাদের গায়ের রক্ত দিয়ে সালা যাদের পরিবারগুলোকে আমরা বাঁচাই, তারা বলে আমরা এটা করতে বাধ্য। এটা তুমি ঠিকই বলেছো ব্যাটারি, কিন্তু নতুন ধরনের কিছু অনুষ্ঠান করতে গেলে তো অনেক টাকার দরকার। হ্যাঁ ঠিক বলেছিস মালতী। এই যেমন নতুন নতুন লাইট, নতুন পোশাক, ভালো মঞ্চ, ভালো মেকআপ, এসব কোথায় পাবি? আরে থাম, ওই আকাশ কুসুম পরিকল্পনা না করাই ভালো। তার চেয়ে আমাদের গ্রুপটাই বন্ধ করে দেবে অনেক ভালো। কিন্তু এই পাক থেকে আমাদের উদ্ধার করবে কে? আমি। আপনি মানে বিখ্যাত ফাংশন অর্গানাইজার অগ্নিশ্বর চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কবিতা রায়। অগ্নিশ্বর চ্যাটার্জি, নমস্কার নমস্কার। হঠাৎ আপনি আসার আমাদের এই কারণটা কি? আচ্ছা, তার আগে আপনারা বলুন তো, আজ থেকে 3 মাস আগে আপনারা কলকাতায় রবীন্দ্র সদনে অডিশন দিতে গিয়েছিলেন। হ্যাঁ তো ওরা বলেছিল আমরা যদি সিলেক্ট হই আমাদের ফোন করে জানাবে। বলুন না ম্যাডাম, আপনার কাছে কোনো খবর আছে নাকি? বলুন না ম্যাডাম, আমরা না ওই প্রোগ্রামটার জন্য খুব আশা করে আছি। আরে বাবা, হ্যাঁ খবর আছে। ওই অডিশনে আপনারা ওই অডিশনে আপনারা চান্স পাননি। কিন্তু অডিশনের দিন অগ্নিশ্বর বাবু সেখানে ছিলেন।
আপনাদের অনুষ্ঠান তিনি দেখেছেন, আপনাদের অনুষ্ঠান তার খুব ভালো লেগেছে, তাই আমাকে পাঠিয়েছে এই কথা বলতে। আপনারা যদি রাজি থাকেন তাহলে রবিবার সকাল 10টায় অগ্নিশ্বর বাবুর সাথে আপনারা দেখা করতে পারেন। কি বলছেন ম্যাডাম? অগ্নিশ্বর বাবু আমাদেরকে ডেকেছেন? মানে ওনার ওই ডান্স ট্রুপে আমাদের নাচ গান করার সুযোগ দেবেন? শুধু নাচ গানের সুযোগ নয়, অভিনয়ের সুযোগ করে দেবেন। আর যাতে ইয়ারলি আপনারা এক একজনে লাখখানেক টাকা করে রোজগার করতে পারেন তারও ব্যবস্থা উনি করে দেবেন বলেছেন। কি বলছেন কি ম্যাডাম? আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন কাকে বলে জানো? মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, সেটা শুধুই স্বপ্ন, অবাস্তব। যে স্বপ্ন মানুষকে লক্ষ্যে পৌঁছে দেবার জন্য দিনের পর দিন ঘুমোতেই দেয় না, সেটাই হয়ে ওঠে বাস্তব। ম্যাডাম, অগ্নিশ্বর বাবু বাস্তবে নরম মাটিগুলোকে খুঁজে নিয়ে তৈরি করে খাঁটি সোনা। আজ হয়তো তোমাদের সাফল্যের ঠিকানা তার হাত ধরেই খুঁজে পাবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ম্যাডাম, তার ভাষা জানা। আরে বাবা, না না না, ধন্যবাদ জানাবার কোনো প্রয়োজন নেই। মন দিয়ে কাজ করলে না স্যার ভীষণ খুশি হন। স্যার নতুন শিল্পীদের খুব সাহায্য করেন, তাদের অনুপ্রেরণা যোগান আর বলেন ভালো চিন্তা করো, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞার পরিণত হয়। দৃঢ় প্রতিজ্ঞা করো, কারণ আমাদের প্রতিজ্ঞা একসময় ভালো আচরণে পরিণত হয়। ভালো আচরণ করো, কারণ আমাদের আচরণ একসময় ভালো অভ্যাসে পরিণত হয়। ভালো অভ্যাস করো, কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদার পরিণত হয়। মর্যাদা করো, এই মর্যাদাই একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। ম্যাডাম হারাধন, ও মাই গড, আপনাকে না বলেছি ভুলভাল ইংরেজি আমার সামনে একদম উচ্চারণ করবেন না। আসলে আপনাদের কোম্পানিতে ম্যানেজারি করার আগে আই এম সার্ভিস ইন অ্যাংলো কোম্পানি। ওখানে হাফ ইংরেজি হাফ বাংলা না বললে মালিক পক্ষ হ্যাভ নট আন্ডারস্ট্যান্ডিং মাই ভাষা। মা গো, এটা কোন দেশের চাষা? আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। মানে আমি ইংলিশে কথা বলতে চাই না, বাঙালির ছেলে বাংলায় কথা বলুন। কি বলিবো মা জননী? আপনাকে যে বলেছিলাম আমাদের ফ্যাক্টরির পাশে যে 2 বিঘা জমিটা পড়ে আছে তার মালিক সেটা বিক্রি করবে না কথা বলতে। ও শুয়োর। শুয়োর? শুয়োর নয়, শিওর। আই এম টকিং উইথ পাশের জমির মালিক। হি সেল মানে বললো যদি কখনো সেল করে হি সেল অ্যাবসলিউটলি ইউ, মানে আপনি। আবার ইংরেজি? অ্যাকচুয়ালি ইংরেজিটা হচ্ছে আমার ফাদার ল্যাঙ্গুয়েজ। ফাদার ল্যাঙ্গুয়েজ? ইয়েস। সরি। এই প্রতিজ্ঞা করছি আই ডোন্ট টেল ইংলিশ। যাকে কোম্পানি খবর বলুন তো। কোম্পানির কাজকর্ম ভালোই চলছে, প্রোডাকশনও ভালো চলছে, বাট ওয়ান প্রবলেম। প্রবলেম? Yes. কি প্রবলেম? স্টাফেদের ডিমান্ড দিস ইয়ার ওয়ান ডবল বোনাস। কেন? বোনাস ডবল দিতে হবে কেন? গত বছর পুজোতে তো 1 মাসের বোনাস দিয়েছিল। গত বছর তো লোকসভা ভোট হয়নি। আরে বাবা, লোকসভা ভোটের সঙ্গে বোনাসের কি সম্পর্ক? চিন্তা করে দেখুন, মাইন্ড ইট, রেল ভাড়া, রান্নার গ্যাস, সিগারেট, ডিজেল, পেট্রোল, মদ, আলু। লোকসভার ভোটের পরে এইসব জিনিসের দাম বাড়েনি। একেবারে জ্ঞানের ভান্ডার। কি প্রশংসা করলো ভাই। যাকে স্টাফদের ব্যাপারটা নীলের বাবা এলে আমি আলোচনা করব। ওকে। আরে এতে আলোচনার করার কি আছে? তুমি যা ডিসিশন নেবে তাই হবে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো ম্যানেজার, খবর বলো। তার আগে শুনেছো তোমার স্টাফেরা এবছর পুজোতে 2 মাসের বোনাস চাইছে। আরে না তা হবে না, আগে যেমন পেতো তেমনি পাবে। কিন্তু স্যার মার্কেটের যা অবস্থা। আমাদের কোম্পানিটা কি মার্কেটের বাইরে আছে? তার আগে তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। ম্যানেজার, হ্যাঁ, বলেন। আর নীলার সাথীর জন্য যে ইন্টারনেটে মেয়েগুলো ছবি আসছে তা তুমি ওকে দেখিয়েছো? দেখাতে গিয়ে তো বিপদে পড়েছিলাম স্যার। কিসের বিপদ? সেদিন কোম্পানিতে কম্পিউটারটা খুলে নীলবাবুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেয়েদের ছবিগুলো দেখাচ্ছিলাম। 1 ঘন্টা ধরে 2952টা ছবি দেখার পর হঠাৎ উনি রেগে গিয়ে কম্পিউটারটায় আচার মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সে কি একটাও মেয়ের পছন্দ হয়নি? না স্যার। না ড্যাড, আধুনিক পোশাক আর আধুনিক প্রসাধনে মোড়া ওই সমস্ত মেয়েদের আমার পছন্দ নয়। আচ্ছা মম, ড্যাড, আমি তো তোমাদের কতবার বলেছি যেভাবে মেয়ে দেখতে আমার ভালো লাগে না। দিনের পর দিন ইন্টারভিউ দিয়ে মেয়েরা বিয়ের পিড়িতে বসবে, এটা আমি জাস্ট মেনে নিতে পারি না। ওরে পাগল ছেলে, এটাই তো নিয়ম রে। না মম, এই নিয়ম আমার জন্য নয়। তাহলে কি তুমি সারা জীবন? না ড্যাড, না। যেদিন নিজের পছন্দের মেয়ে খুঁজে পাবো সেদিন নিশ্চয়ই জানাবো। দেখো বেটা, বেশি দেরি করো না, আমাদের তো বয়স বাড়ছে নাকি। আসতে পারি? ইয়েস, বলুন। ক্যালকাটা ক্লাবে প্রোগ্রামের জন্য আপনার কোম্পানি যে স্পন্সর করছিল সেটা আগামী 7 তারিখে সন্ধ্যে 6টায় আমি আপনাকে ইনভাইট করতে এসেছি। ও আচ্ছা, আপনি তাহলে? অগ্নিশ্বর বাবু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কবিতা রায়। ফোনে আপনার সঙ্গে আমারই কথা হয়েছিল। ও আই সি। স্বপ্ননীল বাবু, সেদিন কিন্তু আপনাকে প্রধান অতিথি হিসেবেই থাকতে হবে। নিশ্চয় হি উইল বি প্রধান অতিথি এট ইওর প্রোগ্রাম।
ম্যানেজার বাবু, হ্যাঁ? বাড়িতে যদি আপনার কাজ মিটে যেয়ে থাকে দয়া করে বাজারে গিয়ে ভুলভাল ইংরেজিটা বলুন, আর যা বলেছি লিস্ট অনুযায়ী সেটা আনবেন। কি আমি ভুলভাল ইংরেজি বলি? না না, এই কখনোই সম্ভব না। তাহলে আজ আসছি। হ্যাঁ, ও হ্যাঁ, স্বপ্ননীল বাবু, হ্যাঁ। সেদিন কটায় আপনার জন্য গাড়ি পাঠাবো? নো থ্যাঙ্কস, গাড়ি পাঠাবার দরকার নেই। আমি আমার নিজের গাড়ি নিয়ে যাবো। বাই দ্য ওয়ে, অগ্নিশ্বর বাবুকে বলবেন অনুষ্ঠান যদি আমার ভালো লাগে তাহলে সেদিনে আমি একটা সারপ্রাইজ দেবো। আশা করি অনুষ্ঠান আপনাদের সকলেরই ভালো লাগবে। মাসিমা, মেশিমশাই, আপনাদের দুজনেই কিন্তু অতি অবশ্যই আসা চাই। কিন্তু আমার তো যাওয়া হবে না। ব্যবসার ব্যাপারে দিল্লিতে কাল বিদেশি মন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে হবে। হ্যাঁ, ইনকাম ট্যাক্স নিয়ে আমারও একটা মিটিং আছে, সেসব সামলে যদি সময় বের করতে পারি নিশ্চয়ই যাব। ওকে, থ্যাঙ্কস টু অল। তাহলে চলি, বাই, টাটা। ভালো কথা। তোমার ফ্লাইট কটায়? বিকেল 4টের সময়। স্যার, বাজারে ভেরি ভেরি ভিড়, তাই আমি লিস্ট দিয়ে এসেছি, পরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবো। আরে এই তো তোমার বুদ্ধি খুলেছে। আর দেখো ম্যানেজার, হ্যাঁ, বলেন। তুমি এখন সোজা স্টেট ব্যাংকে চলে যাও, কালকের চেকগুলো ব্যাংকে জমা করে দেবে। আর ম্যানেজারকে বলবে কালকে আমি 12টার সময় যাব, টাকাটা যেন রেডি রাখি। ওকে ওকে স্যার, আই গোইং স্যার, আই গোইং। ড্যাড, তুমি কি ক্যাশ নিয়ে দিল্লি যাবে নাকি? হ্যাঁ, আমার বিজনেস ডিলিংসটা কেস ছাড়া চেকে হয় না। কিন্তু এতগুলো টাকা ক্যাশ নিয়ে যাওয়ার তো একটা রিস্ক আছে নাকি? নো রিস্ক, নো গেইন। রিস্ক না নিলে ব্যবসায় উন্নতি করা যায় না। আচ্ছা ড্যাড, আল্লাহ তো আমাদের সব দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কি নেই আমাদের? তবু বলছি ড্যাড, টাকা গেলে টাকা আসবে, কিন্তু ড্যাড এতগুলো টাকা নিয়ে তুমি দিল্লি যাবে, তাতে তো জীবনে ঝুঁকি হয়ে যাবে। তোমার বাবা ঠিক কথা বলেছেন নীল, থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে, আরো উন্নতি করতে হবে। আরে তাই তো তোমার শাদিটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। তোমার পছন্দ মতো মেয়ে আর আমাদের পরিবারের সম্মান বজায় রাখতে পারবে এমন মেয়ে ঘরের বউ হয়ে এলে ভাবছি তোমার মাকে নিয়ে কদিনের জন্য সুইজারল্যান্ডে যাব। ওখানে একটা নতুন প্রজেক্ট করার আমার ইচ্ছা আছে। আমাদের দেখেন একটা মেয়ে তো তোর পছন্দ হলো না, এবার অন্তত নিজের পছন্দ মতো কাউকে খোঁজার চেষ্টা কর। ওকে মম, তুমি এই নিয়ে একদম চিন্তা। এরে মম, আমার দেরি হয়ে গেল, আমি আসছি। আরে কিছু খেয়ে যাবে তো নাকি? মম, অলরেডি দেরি হয়ে গেছে, অফিসে খেয়ে নেবো। টাটা। আরে যাই বলো আর তাই বলো, তোমার ছেলে কিছু পারে না। আমার ছেলে কি পারে না শুনি? ওই যে প্রেম করতে। সে সব ছেলে পারে না। আরে আমাকে বলো একবার, হ্যাঁ, আমাকে বলো একবার, 7 দিনের মধ্যে ঘরে যদি তোমার সতীন নিয়ে আসতে না পারি তাহলে আমি সচ্চা মুসলমানই নই। এই বয়সে কি তোমার ভীমরতি ধরলো? আরে ভীমরিতে নয়, 22 যৌবন আর ফুর্তি এই বয়সে ধরে রাখতে না পারলে নয় হার্ট অ্যাটাক আর নয় সুগার মাস্ট। লেকিন এসব রোগের একমাত্র দাওয়াই শুধু প্রেম। ও, তাই বুঝি সবসময় সে যুগে যে এরকম ফিটফাট হয়ে থাকো, তাই না? তাহলে আমাকে বিয়ে করতে গেছিলে কেন? আরে তোমাকেও তো আমি প্রেম করে বিয়ে করেছি নাকি? সেদিন তোমার পরিবার আর আমার পরিবার আমাদের এই সম্পর্কটা মেনে নিতে পারেনি, কারণ তুমি হিন্দু আর আমি মুসলমান। সমাজের সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে তোমার ঈশ্বরের দোয়ায় আজ আমরা সুখী পরিবার। আর তোমার আল্লাহর মেহেরবানি আমরা সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছি। সচ বলেছ, তাই তো আমি পাকিস্তানের সচ্চা মুসলমান হয়ে এই ভারতের মাটির কাছে আমি ঋণী আছি। তাই 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 তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ যাই, আমার নামাজ পড়ার সময় হয়ে গেল। আমিও যাই, আমার সন্ধ্যা আরতির সময় হয়ে গেল। আল্লাহ আকবার।
দেখে একদম মুগ্ধ হয়ে গেছি এবং দর্শকদের অনুরোধ করব এই মিউজিক্যাল ট্রুপকে সমস্ত সভ্যদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বিগ হ্যান্ড প্লিজ। আমি বলেছিলাম যে অনুষ্ঠান যদি আমার ভালো লাগে তাহলে আমি একটা সারপ্রাইজ দেবো, আর সেটা হচ্ছে এই মিউজিক্যাল ট্রুপকে আমি আমার কোম্পানির স্পন্সরশিপের সাহায্যে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দেবো। এবার নীলবাবুর জন্য একটা জোরে হাততালি। হাততালি পাওয়ার যোগ্য আমি নই, যোগ্য হলেন এই অগ্নিশ্বর বাবু আর ম্যাডাম দোয়েল পাখি। আর এই মুহূর্তে আমি আমার এই ছোট্ট আমার ক্ষুদ্র উপহার এই হীরের আংটি দোয়েল পাখির আঙ্গুলে পরিয়ে দিতে চাই। এটা আমার ভিজিটিং কার্ড, আমার পার্সোনাল নাম্বারটাও আছে, পারলে কাল সকালে একটা ফোন করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট। এবার আপনারা যে যার মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিন। ওকে, পরে দেখা হবে, টাটা, গুড নাইট। আমার মনে হয় নীলবাবুর দই থেকে মনে ধরেছে। অগ্নিশ্বর, দেখো না আংটিটা কি সুন্দর। কি হলো, চুপ করে আছো কেন? না 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 না, নীলবাবু ভুল করেছে। হ্যাঁ, মানে দিলে দুজনকেই দিতে পারতো, একা দোয়েলকে দিয়েছে। না এই এভাবে দেখছিস কেন ব্যাপারটা তোরা এইভাবে দেখছিস কেন? আমাদের মধ্যে যে কেউ একজন পাওয়া মানে সবার পাওয়া। আজকে ও পেয়েছে, কাল তুই পাবি, পরশুও পাবে, তারপরে ও পাবে। মনে রাখবি আমাদের এই গ্রুপটা হচ্ছে একটা ইন্ডিয়া টিমের মতো। টিমে যেমন একজন প্লেয়ার খেলে টিম জিততে পারে না, সবাইকে খেলতে হয়, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তবু তুমি আমাদের ডিরেক্টর। আরে বাবা, ধোনি ক্যাপ্টেন হলেও দেখবি অনেক সময় অন্য কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যায়। ঠিক আমাদের তো দোয়েলের জন্য গর্ব হওয়া উচিত। আমরা চাই না দোয়েল আমাদের এই মিউজিক্যাল ট্রুপে থাকুক, আমরা চাই দোয়েল ভারতবর্ষের একজন নাম করা হিরোইন হয়ে যাক। না না, আমার কিন্তু খুব খারাপ লাগছে জানো। স্বপ্নীলবাবু হঠাৎ এত দামি একটা গিফট আমাকে দিলেন আর আমি হ্যাংলার মতো হাত পেতে নিয়ে নিলাম। আমি না সবার সাথে খুব ভুল করেছি, এই উপহার আমার একার পাওয়া উচিত না, এটা শখ দেখ বলে। দেখ দেখ, এই দেখো, এরকম একটা খুশির মুহূর্তে আমার মেলোডি সিন করতে গিয়ে চলে আসো। দাদা, আমরা তাহলে আজকে আসি। ও হ্যাঁ, ভালো কথা, রিহার্সাল কবে হবে? ও কবিতা ম্যাডাম তোদের ফোন করে জানিয়ে দেবে। ঠিক আছে, এই চলে আসো ভাই। জলদি, আমরা তাহলে এখন বাড়ি পাঠিয়ে এই সাবধানে যাস, এটা নিয়ে যা। বাই, টাটা। অগ্নিশ্বর, তুমি খুশি তো? খুশি মানে খুশিতে আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। আমারও বিশ্বাস করো, আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমাদের ডান্স ট্রুপ সারা ভারতবর্ষে ডান্সের প্রোগ্রাম করে বেড়াবে। আমার ভাবলি না কিরম মনের মধ্যে একটা উত্তেজনা হবেই তো আমাদের মতো অনেক ছোটখাটো গ্রুপ না, সাহায্যের আলো দেখতে না পেয়ে কোথায় হারিয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছ। আমাকেই দেখো না, জীবন যুদ্ধে লড়াই করতে করতে একদিন হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু দেখো তোমার সংস্পর্শে এসে আমি তো জানতে পেরেছি, আমাকে নিজেকে চিনতে পেরেছি আবার করে। এখন আমার শয়নে, স্বপনে, জাগরণে শুধু তুমি তুমি আর তুমি। দেখবে আমাদের ডান্স ট্রুপ না একদিন সারা বিশ্ব জুড়ে নাম করবে, আর শুধুমাত্র আমরা ডান্স ট্রুপ নিয়ে পড়ে থাকবো না, আমরাই হব একদিন সিনেমার প্রোডিউসার, আর আমাদের প্রোডাকশন হাউস থেকে প্রচুর সিনেমা বানাবো। বুঝতে পারছো না, তার জন্য প্রচুর টাকার দরকার আছে, সে টাকা করতে পাবো না। এই নীলবাবু না আমাকে ফোন করতে বলেছেন। এই দেখো, এই কার্ডটা দিয়েছে আর বললেন যে কালকে একটা ফোন করতে। আমি ভাবছি যে নীলবাবুর সঙ্গে একবার কথা বলে দেখি, যদি কোনো রাস্তা বেরোয়। এরই মধ্যে ফোন করতেও বলে চলে গেল, মানে ডাল মে কুছ কালা, মালটার মেয়ের দোষ আছে নিশ্চয়ই। মালটা কি ভাবছো? আমি আমি ভীষণ খুশি দোয়েল, আমি আমি স্ক্রিপ্ট লিখবো, আমার ছবি হবে। আমি 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 ভাবতে পারছি না যে আমি সত্যি আই লাভ ইউ দোয়েল। আমিও তোমাকে ভীষণ 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 ভালোবাসি, আর তাই তো ভাবি তুমি যদি আমার পাশে না দাঁড়াতো আমার কি হতো। আচ্ছা, তুমি আমার জন্য এত বড় মনে বলো তো। আচ্ছা অগ্নি, আমরা কি ওই একই আকাশ থেকে হারিয়ে যাওয়া দুটো পাখি, নাকি আমরা গত জন্মের ব্যর্থ প্রেমিক? বলো না অগ্নি, বলো না, আমি তোমার কে? তুমি আমার কে? কি করে তোকে বলবো তুই কে আমার? আয়না সাথে চলবো সব পারাপার, মনে দিয়াসকারাতে তোর কাছে হারিয়ে গেলাম।
তুমি তুমি এখানেও আমার মান সম্মান নষ্ট করতে চলে এসেছো নাকি? কি ব্যাপার মেশোমশাই, আপনি দেখতে এলাম আমার সুন্দরী মেয়ে কেমন অনুষ্ঠান করছে। ছি ছি ছি, আমি ভাবতাম তুই সিনেমার হিরোইন হবি, এখানে এসে তো দেখছি একেবারে বাস্তবের হিরোইন হতে যাচ্ছিস। হ্যাঁ যাচ্ছি এবং যাব, তার কারণ আমি অগ্নিকে ভালোবাসি। সুন্দর, মেয়েদের হিরোইন তৈরি করার স্বপ্ন দেখিয়ে কত ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা করে তুই জানিস? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। না, পুজো করব, পুজো, হ্যাঁ পুজো করব। আমি যখন দোয়েলকে বললাম মিস্টার ঝুনঝুনওয়ালার সঙ্গে দুবাই চলে যা, অনেক টাকা রোজগার করতে পারবি, তখন তুমি আমার মেয়েটাকে যেতে দিলে না। বেশ করেছে। কেমন বাবা তুমি, হ্যাঁ? তোমার লজ্জা করে না? নিজের মেয়েকে তুমি একটা অচেনা অজানা লোকের কাছে পাঠিয়ে দিয়ে বলছো পয়সা রোজগার করে আনতে? হ্যাঁ বলছি, 1 লাখ টাকা উনি অ্যাডভান্স পর্যন্ত দিতে চেয়েছিলেন, আর তা না করে এই বেকার ছেলেটার সাথে ঘুরে কি পাবি? সেটা আমি বুঝবো। তুই বুঝলে তো হবে না। তোর মা মরার আগে চিকিৎসা করাতে গিয়ে যে 1 লাখ টাকা আমার দেনা হয়ে গিয়েছিল সেটা কে শোধ করবে? তোর বাবা। বাহ, বাবা বাবা, তুমি নিজের মেয়েকে পয়সার জন্য বিক্রি হয়ে যেতে বলছো? আরে সে তো তোকে পয়সা দিয়ে কিনতো, আরে এ তো ফ্রিতেই সব পেয়ে যাচ্ছে। একদম সাবিত, আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। যে লোকের মাথার উপর দেনা থাকে তাকে যে কতটা লজ্জায় থাকতে হয় সেটা তুমি বুঝবে না। রাস্তায় বেরোলেই পাওনাদারেরা বলে কি কবে দেবেন টাকাটা, চিটিং বাজ কোথাকার। আবার বলে ঘরে সুন্দরী মেয়ে থাকতে তোমার আমার অভাব কিসের? কে কে আপনাকে এইসব কথা বলেছে? আমাকে বলুন, আমি তার জিপটা ছিঁড়ে ফেলে দেবো। কজনের জিভ ছিঁড়বে বাবা? বাড়ি করতে গিয়ে ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন করেছিলাম, ওরা নোটিশ পাঠিয়েছে 1 মাসের মধ্যে টাকা না দিলে ব্যাংক থেকে ওরা বাড়ি দখল নেবে। কি বলছো কি বাবা? এই দেখ এই দেখ এই দেখ ব্যাংকের নোটিশ দেখ। হে ভগবান, যখনই একটু সুখের মুখ দেখছি কে যেন এসে সুখের বাঁধটা ভেঙে দিতে চাইছে। দোয়েল, নার্ভাস হয়েও না দোয়েল, নার্ভাস হয়েও না। নার্ভাসনেস মানুষকে হাঁটতে শেখায়। জন্ম আমার জেতার জন্যে, পরাজয় আমি জানি না, মৃত্যু আমার হবে জেনেও আমি থেমে থাকতে চাই না। কি করবে তুমি? 1 মাসের মধ্যে পারবে এতগুলো টাকা জোগাড় করতে? ও কোথা থেকে পারবে বাবা? ওকে কেন বলছো? তো চেষ্টা করছে না। চেষ্টা নয় দোয়েল, আমাকে সফল হতে হবে। তুমি এক কাজ করো, মেসোবাসীকে নিয়ে বাড়ি যাও, আমি একটু আসছি। তুমি তুমি কি করবে? পজিটিভ মাইন্ডের সঙ্গে নেগেটিভ মাইন্ড। আমাদের দেশের কালোবাজারিরা ওই কালো টাকার পাহাড়ের উপর বসে আছে। সেই পাহাড়ের তলা থেকে যেমন একটা পাথর তুলে দিলে পাহাড়টার কোনো ক্ষতি হয় না, তেমনি সমুদ্রের জলে 1 বালতি জল ঢাললেও সমুদ্রের কোনো উপকার হয় না। আর এই লাভ ক্ষতির মাঝখানে থেকে আমাকে সালা কিছু একটা করতেই হবে। না 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 অগ্নি, আমি তোমাকে কোনো খারাপ কাজ করতে দেব না। প্রয়োজনে আমি নিজেকে বিক্রি করে দেব। আমার সামনে তুমি আমার মেয়েকে চড় মারলে। মারতে মারতে মেরে ফেলবো। ভবিষ্যৎ দিদি কথা উচ্চারণ করে। অগ্নিশ্বর, স্বাধীনতা আন্দোলনের পর আমার বাবা অসুস্থ হয়ে মারা গেল, আর আমার মা আমাকে আমার ছোট বোনটাকে নিয়ে খুব অভাবে চলতে থাকলো। কেউ সাহায্য করলো না ওই স্বাধীনতা আন্দোলনকারীর পরিবারটাকে। অভাবের জ্বালা সহ্য করতে না পেরে আমার মা আমার ছোট বোনটার ভাতের সঙ্গে একদিন বিষ মিশিয়ে দিয়েছিল। আমি স্কুল থেকে বাড়িতে ফিরে দেখি আমার বোনটা বিষ খেয়ে যন্ত্রণায় ছটফট করছে। মা ওই বিষ মেশানো ভাত আমার মুখে গুঁজে দিতে চায়, আর আমি মাকে ধাক্কা মেরে বোনটাকে নিয়ে সোজা দৌড়ালাম হসপিটাল। আর হসপিটালে যখন নিয়ে গেলাম ওই সারা ডাক্তাররা পুলিশ ডেকে ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করতে করতে 3 ঘন্টা পর যখন আমার বোনটাকে চিকিৎসা করতে গেল, তখন অলরেডি আমার বোনটা আমার চোখের সামনে মারা গেল। লোকের কাছে হাত পেতে ভিক্ষেছে আমি বোনের দাহ খরচা তুললাম। শ্মশানে গিয়ে বোনটার মুখে আগুন দিয়ে বাড়িতে যখন ফিরলাম দেখলাম আমার মা যদি কোথায় পালিয়ে গেছে। তোমার মাকে আর কোনোদিন খুঁজে পাওনি? বেশি আমার মা তো খুব নাম করা ব্যক্তি হয়ে গেছিল। পেপারে দেখছিলাম মাকে,
পেপারে ছবি দেখলাম, মায়ের ছবি এদিন দেখলাম, আর তলায় নিউজটা পড়ে জানতে পারলাম ওই আমাদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আমার মা হয়ে গেছিল একজন দেহ ব্যবসায়ী। কি বলছো? আর ওই দেহ ব্যবসা করতে করতে মায়ের সঙ্গে আলাপ হয়েছিল পাকিস্তানের কিছু গুপ্তচরের সঙ্গে, আর সেই গুপ্তচরের কিছু খবর মা জেনে যাওয়ার জন্য ওই গুপ্তচরগুলো আমার মাকে গুলি করে মেরে দিল। বিশেষ করে মেশামাশাই, সেই থেকে পৃথিবীতে আমি কিন্তু একা, আমার নিজের বলতে কেউ নেই, কেউ। আজ দোয়েলকে পেয়েছি, ও আমার ভালো বন্ধু, ও আমার ভালোবাসা, ও আমার সব কিছু। ওকে আমি আমার সুখ দুঃখের কথা শেয়ার করি। তাই বলছি মেশামশাই, এই অনাথ ছেলেটার থেকে আপনি দোয়েলকে কিনে নেবেন না মেশামশাই, কিনে নেবেন না। মা দোয়েল, আমাকে তুই ক্ষমা কর মা, তুই আমাকে ক্ষমা কর। অগ্নিশ্বর, তুমি আমাকে ভুল বোঝো না। অভাব আর টেনশন আমাকে পশুতে পরিণত করেছিল। আজ আমি বলছি আমার বাড়ি যায় যাক, তাও ভালো, তবু আমার মেয়ে যেন তোমার হাত কখনো না ছাড়ে। তুমি ওর উপযুক্ত জীবন সঙ্গী। তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা একদিন খুব সুখী হবে, খুব সুখী, খুব সুখী, খুব সুখী, খুব সুখী। যাই বল, কাশ্মীরের রাজানা গ্রাম থেকে বড় হয়েছে কলকাতার অত বড় নাম করা স্টেজে প্রোগ্রাম করবো, কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আরে সবই সম্ভব হয়েছে ওই অগ্নিশ্রদ্ধার জন্য। ঠিক ঠিক। আর শোন না, আমাদের তো শুধু এই গ্রুপে নাচ গান করে থেমে তাহলে চলবে না, আমাদেরকে আরো অনেক বড় হতে হবে। আর একটা ভালো কথা শোন, আমি না কয়েকদিন ধরেই ভাবছি ওই অগ্নিশ্রদ্ধাকে বলবো ওই কলকাতার বড় স্টেজে, মানে ওই টালিগঞ্জে আমাদেরকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। আমরা সিনেমা সিরিয়ালে কাজ করবো। আরে বাবা, সিনেমা করবি সে নয়, ঠিক আছে, কিন্তু সিরিয়াল করতে গেলে বাবা 7টা জিনিস মাথায় রাখতে হয়। এই নাম্বার 1, দেখবি সব সিরিয়ালে দিদাও পারে একজনের বিয়ে দেখে যেতে পারে। হ্যাঁ, নাম্বার 2, দেখবি যে কোনো সিরিয়াস কথা বলার সময় চোখ থেকে চশমাটা খুলে নিতে হয় সিরিয়ালে। তারপর দেখবি নাম্বার 3, যে কোনো গোপন ষড়যন্ত্র খুব চিৎকার করে করতে হয়। আরে যাতে সবাই শুনতে পারে সেই জন্য। নাম্বার 4, আচ্ছা তার আগে বলতো কারোর প্রতি খুব গভীর প্রেম দেখাতে গেলে কি করতে হয়? তাকে আদর করে গোলাপ ফুল দিতে হয়। ওই তাকে পার্কে নিয়ে যেতে হয়। তোর মাতা মাঝরাত্রিরে তার ঘরে ঢুকে তার গায়ে চাদরটা ভালো করে টেনে চাপা দিয়ে দিতে হয়। হ্যাঁ, সেটা 40 ডিগ্রি গরম হলেও সিরিয়ালে। নাম্বার 5, দেখবি কোনো একটা টেনশনের মুহূর্ত তৈরি হয়েছে, দেখবি সিরিয়ালের সঙ্গে সঙ্গে আকাশে বাতাসে তুম তারানা বাজা শুরু করে। হ্যাঁ, নাম্বার 6, দেখবি সকালবেলায় বেনারসি শাড়ি পরে ঘ্যামা মেকআপ টেকআপ নিয়ে সব ঘুম থেকে উঠছে। অনেক সময় জুতো পরেও ঘুমায় না। হ্যাঁ, নাম্বার 7, এটা খুব ভাইটাল পয়েন্ট, লাস্ট পয়েন্ট একদম। দেখবি সব সিরিয়ালে যত বড় লোক হোক না কেন, সবার বাড়ি 24 ঘন্টা দরজা হাট করে খোলা। কিসের জন্য? কিসের জন্য? যাতে অবাঞ্ছিত লোক যখন তখন বাড়ির ভেতর ঢুকে পড়তে পারে, সেই জন্য। শোন না, আমি তো ছিলাম সালা বেকার ছেলে। এই দাদার দয়ায় কয়েকটা প্রোগ্রাম করার পর, বাবার ওষুধ কেনার পর এই ফুর্তি করার পয়সা থেকে গেছে। সেটা 100% ঠিক। চেষ্টা করবি না, তাহলে সোজা কপালে গুলি করবো। তোদের লজ্জা করে না? তোদের পরিবারের অন্য লোকজনগুলো দিন রাত এক করে দিনমজুর খাচ্ছে, কত কষ্ট করে দুবেলা দুমুঠো ডাল ভাত জোগাড় করছে, আর তোরা এখানে বসে রেলাইন ধরে মদ খেলছিস আর বাড়িতে গিয়ে বউকে বেড়াচ্ছিস। শোন, আজ আমি তোদের সবাইকে ওয়ার্নিং দিচ্ছি, আর যেন কোনোদিন এখানে মদের আসর না বসে, নাহলে সব কটাকে কি করছেন কি? খাইনি ম্যাডাম, খাইনি, আমি একটু গন্ধ সুখে দেখছি মাইরি। এটা বাংলা না ইংরেজি? শাট আপ! আপনারা কোথায় যাচ্ছেন? আমরা কথা দিচ্ছি, আমরা আর কোনোদিন মাল খাবো না। না খেলে না হেব্বে কেলাবো শালা। হ্যাঁ, কারণ আমি একটা মাল খাবো। চল বানা। কি আপনি পুলিশ হয়ে আমাদের সাথে মাল খাবেন? পুলিশ?
আমি সব পুলিশ টুলিশ নয়। তবে তাহলে আপনি কে? আমি লক্ষ্মী। লক্ষ্মী? আমার নাম লক্ষ্মী। উরে বাবা রে, এ তো ঝন্টু রে। আরে বাহ, ফিগার মাইরি। আবে সালা, আমার ফিগার নিয়ে না কোনো কথা হবে না। সালা এই ফিগার দেখে না কত ইয়াং ছেলেকে আমি কাট করে দিয়েছি। আচ্ছা বলছি কি, ওই পুলিশের পোশাকটা না আমি চুলকাচ্ছি কেন? তখন থেকে চুলকাচ্ছেন কেন? হ্যাঁ এই গরম ভাড়া ম্যাডাম, এই সালা ভাড়া করা মাল করে না আমার সারা শরীরটা মারি হেভি। আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন তো, আপনি মানে এখানে কেন? আসলে আমি না সালা এই বাগবাজারের মা। নিজেকে মাল বলছি কেন? এই দাঁড়ানো না, বলছি আমরা আপনার জন্য কি করতে পারি বলুন? এই আমি শুনেছি তোমাদের এখানে লাচের গ্রুপ আছে। এই আমিও তোমাদের লাচের গ্রুপের নাচতে চাই। আবে তোরা নাচ গাইছিস কেন বে? আমি নাচ জানি, গান জানি, গিটার জানি, তবলা ওটা জানি না। আচ্ছা না, বুঝলাম তুমি সব জানো, কিন্তু এখন আমরা কি করব? তোমাদের অগ্নিশ্বর বাবুকে বলে তোমাদের নাচের গ্রুপে আমাকে একটা চান্স করে দাও না মাইরি। হবে না, তোমার মতন এরকম একটা ডান পিটে মালকে না আমাদের গুরু আমাদের গ্রুপে নেবে না। কেন বে? আমি কি কালকে কমা ছেলেকে না মানছে তুমি প্রিয়াঙ্কা চোপড়া। আমি ওর অ্যাসিস্ট্যান্ট প্রেম চোপড়া। নে লক্ষ্মী, তো নাচ গান শুরু কর। এই বস আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, আমার বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে। चल हटा सब दिल कथा सुन दिल की रानी डोंट बी फनी आई एम योर राजा चल हटा दिल कथा सुन दिल की रानी डोंट बी फनी आई एम योर राजा বাম্পার ট্যালেন্ট আছে এই রনিশ সুব্রত না বলছি দাদাকে বলে আমরা ওকে আমাদের নাচের গ্রুপে নিয়েই এই মাইনে বলছো এই দাঁড়া একটা ডিস্টার্ব আছে পুলিশের ড্রেস পরে এখানে এসেছিল কেন জিজ্ঞাসা আসলে বাবা তুই আর তুই কেন বে আরে আমি তো জানি তুই কেন পুলিশের পোশাক পরে এখানে এসেছিস আবে ঝন্ডু এটা স্কুল নয় যে আমি না জানি তুই বলে দিবি সালা আসলে আমি তো লেখাপড়া শিখিনি তাই সাজ গোজ খাওয়া দাওয়ার মোবাইলে ব্যালেন্স বাড়ানোর জন্য না আমি এরকম নানা ছদ্মবেশে পয়সা কামাই যখন শুনলাম তোমাদের লাচের গ্রুপে সবাই এখানে আছো তোরে পুলিশের ড্রেস পরে চলে এসেছি ঠিক আছে কালকে তুমি আমাদের রিহার্সালে চলে এসো দেখি দাদাকে বলে কি করে ম্যানেজ নিশ্চয়ই হয় আমার জন্য একটা হিলে করে দিও না ভাই বাবা ঠিক আছে কালকে সন্ধ্যে 4:30টার সময় ওই পিডি অফিসের পাশের বাগান বাড়িতে তোমরা দুজনে চলে এসো তাহলে ঠিক আছে কাল সন্ধ্যা 7টা চল
কোম্পানি ম্যানেজার হারাধনকে এখানে ডেকে আন। ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এইবারই তো শুরু হবে আমার আসল কাজ। প্রথমে নাচের গ্রুপের ছেলেগুলোকে আমি হাত করলাম। এবারে শাহজাহান খান ওরফে শ্যামসুন্দর শাহর কোম্পানির সমস্ত ডকুমেন্টস গুলো আমি চেক করবো। আর তারপর শুরু করবো আমার নেক্সট অপারেশন। ও হারাধন বাবু, আপনি এসে গেছেন? আপনাকে যে ডকুমেন্টস গুলো আনতে বলেছিলাম আমি সঙ্গে করেই নিয়ে এসেছি, কারণ ওগুলো পাওয়ার পরে তো শুরু হবে আপনার নতুন ওয়ার্কিং। আই আন্ডারস্ট্যান্ড ইওর উদ্দেশ্য। নিন জেরক্স কপিগুলো ক্যাচ করুন। জেরক্স? ইয়েস, অল দ্য অরিজিনাল পেপারস অফ সাহা কোম্পানি আমি ডুইং জেরক্স এবং তুলে দিলাম হ্যান্ড অফ ইউ। এই ফাইলে কোম্পানির সমস্ত ডিটগুলো জেরক্স আছে? ইয়েস ম্যাডাম। থ্যাংক ইউ মিস্টার হারাধন বাবু। শুধু থ্যাংক ইউ দিলে হবে না ম্যাডাম, আমারও 50% চাই। 50%? ইয়েস। এই যুগে বেইমানির বাজার দর 100% হওয়া উচিত, কিন্তু আমি তো আমার কমিটমেন্ট ফেল করতে পারি না। মালিকের কাছে ম্যানেজারের মতো থাকবো আর আপনার কাছে চামচার মতো থাকবো। দুদিকে ব্যালেন্স করে চলতে গেলে আমাকেও তো ঠিকঠাক অ্যাক্টিংটা করতে হবে নাকি? ঠিক আছে, কথা দিচ্ছি, আমি যদি আমার কাজে ঠিকমতো সাকসেস পাই তাহলে 50% আমার আর 50% আপনার। রাইট? আসুন অগ্নিশ্বর বাবু আসুন, এই হলো আমাদের বাড়ি। বাবা, আপনাদের কারখানা, ফ্যাক্টরি, বাগান ঘুরতে ঘুরতে আমি একবার হাঁপিয়ে গেলাম। আসুন অগ্নিশ্বর বাবু, একটু সামনে ওই দূরে দেখুন, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের সুইমিং পুল। হ্যাঁ আচ্ছা, এবার এইদিকে আপনার ডান দিকটা দেখুন, এই যে কোয়ার্টারগুলো দেখছেন ওগুলো হচ্ছে আমাদের ড্রাইভার এবং কাজের লোকদের থাকবার জন্য। হ্যাঁ, আর এইদিকে অগ্নিশ্বর বাবু, হ্যাঁ ওইদিকে একটু দূরে দেখুন আমাদের রাধা গোবিন্দের মন্দির, আর ঠিক তার পাশেই আমাদের মসজিদ। ওরে বাবা রে বাবা, বাবা বিশাল বাবা, এটা আপনাদের বাড়ি তো নয়, মনে হচ্ছে 7 স্টার হোটেল একবারে। ওই আর কি। মম একবার ড্রয়িং রুমে এসো। আমার মতো একটা ছেলে এই আপনাদের মতো বাড়িতে এসে আমার খুব লজ্জা লাগছে। আসলে কি জানেন তো, অফিসে এসব কথা আলোচনা করা একটু প্রবলেম আছে, তাই আপনাকে বাড়িতে নিয়ে এলাম। ওসব কথা বাদ দিন, আপনি কি খাবেন আগে তাই বলুন। খাওয়া বাবা, এত বড় বাড়ি, তারপর খাওয়া দাওয়া কি হবে ভগবান যেটা খাবো। কি জন্য ডেকেছেন যদি বলেন? হ্যাঁ, গতকাল দোয়েল আমাকে ফোন করেছে। আরে মশাই, ও তো আপনার দারুণ প্রশংসা করলো এবং বললো আপনার নাকি দীর্ঘদিনের স্বপ্ন বাংলা সিনেমায় ডিরেকশন দেওয়া এবং অভিনয় করা। একদম তার জন্য আমার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, লোকেশন লেখা হয়ে গেছে এবং তাকে দিয়ে স্টার করব, সে সব ঠিক হয়ে গেছে। বাহ, ভেরি গুড। কিন্তু এই জন্মে ওর সব কাজ আমার দ্বারা হবে না। যদি বলি আমি আপনার সেই স্বপ্ন পূরণ করব। কি বলছেন আপনি? আমার এটা কি বলছেন? মানে ধরুন সিনেমা তৈরি করতে, হ্যাঁ সিনেমা তৈরি করতে যে টাকা লাগবে সেটা যদি আমি ইনভেস্ট করি। আরে দাঁড়ান, আপনাকে তো প্রণাম করতে চাই। আরে না, মানে আমি তো ভাবতেই পারছি না। প্রণাম করার দরকার নেই, আমি প্রোডিউসার হয়ে আপনার পাশে থাকতে চাই। আচ্ছা, আমি ভাবতেই পারছি না হঠাৎ আপনি এই এত ভালো অফার দেবেন। শুধু এই একটা ছবি নয় অগ্নিশ্বর বাবু, না একটা ছবি নয়, ছবিটা থেকে যদি আমার লাভ হয় তাহলে একের পর এক সিনেমা আমি আপনাকে দিয়ে তৈরি করাবো সাহা এন্টারপ্রাইজের ব্যানারে। কি বলছেন আপনি? হ্যাঁ, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আপনার বড় বড় ছবি লাগানো হবে, হোর্ডিং, পোস্টার, ব্যানার চারিদিকে একদম ছড়িয়ে দেবো আমি। গ্রাম থেকে শুরু করে শহরের মানুষ আপনাকে এক কথায় চিনবে অগ্নিশ্বর বাবু, বাট ওয়ান কন্ডিশন। আমার একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত কি বলুন না। দোয়েল ওই ছবিতে অভিনয় করবে না। দোয়েল অভিনয় করবে না? দোয়েলকে বাদ দিয়ে আমি সিনেমা তৈরি করবো? না, এটা তো আমি ভাবতে পারছি না। দোয়েল হচ্ছে যে আমি জানি অগ্নিশ্বর বাবু, আপনারা দুজনের খুব ভালো বন্ধু। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার স্ক্রিপ্টটা দোয়েল শুনেছে, মানে আমি ওর ক্যারেক্টারটা আমার ওর নিজের মতো করে লিখেছি, মানে ওর মানে এই ছবিটা করা একটা বিরাট স্বপ্ন। তো আমারও তো একটা স্বপ্ন আছে অগ্নিশ্বর বাবু। আপনার কি স্বপ্ন? দোয়েলকে সিনেমা থেকে বাদ দেওয়া? তাহলে ওকে আমি আমার জীবন সংগ্রামের নায়িকা বানাতে চাই। আচ্ছা অগ্নিশ্বর বাবু, আমি দোয়েলকে বিয়ে করলে আপনি খুশি নন? কিন্তু দোয়েল যদি আপনাকে বিয়ে করতে রাজি না, সেটাই তো আমার। একদিকে অর্থ, অন্যদিকে ভালোবাসা। অর্থ বড় না ভালোবাসা বড়। ঠাকুর বলে গেছে মানুষ আপন টাকা পর,
যত পারিস মানুষ ধর, কিন্তু আমার বিধান সমাজে দেখে বর্তমান সমাজে বলতে ইচ্ছে করে টাকা আপন মানুষ পর, যত পারিস মানুষ ধর। কি ভাবছেন বাবু? না না, বলছি তাহলে তো মানে আমার থেকে ভীষণ খুশি কেউই হবে না, মানে আপনাকে তো মানে প্রণাম করা উচিত আমার, মানে আপনি তো মানুষ নন, ভগবান। আপনি একটা এরকম দোয়েলের মতো একটা গরিব ঘরের মেয়েকে আপনার স্ত্রীর মর্যাদা দেবেন। আর সেটা শুধু মুখে নয়, রীতিমতো রেজিস্ট্রি পেপারে সাইন করে সসম্মানে ওকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে তুলবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মানে ভাবা যায় না, ভাবা যায় না। একদিকে আমার সিনেমা তৈরি হবে, আর একদিকে দোয়েল বউ সেজে আপনার ঘরে এসে আপনার সংসার সামলাবে, আর সেই সংসারে আপনি থাকবেন। আর দোয়েল মা আমার সংসারে সে লক্ষ্মীর আসন গ্রহণ করবে। নীল, নীল, আমি ঠিক করেছি দোয়েলকে আমাদের কোম্পানি বেশ কিছু দায়িত্ব দিয়ে দেবো। মা বুঝি? থাক থাক। কি দেখছো বাবা? আপনাকে দেখে না আমার নিজের মায়ের কথা মনে পড়েছে। বেশ তো বাবা, আজ থেকে তুমি আমার আরেকটা ছেলে, যখন খুশি আসবে এবারই দরজা সব সময় তোমার জন্য খোলা। একদম। কিন্তু মা, আপনি জানেন যে ওই দোয়েলের বাবাকে না ব্যাংক থেকে একটা নোটিশ পাঠিয়েছে, মানে জানি তো 5 লাখ টাকা দেনা ছিল, অলরেডি সেই টাকাটা দোয়েলের বাবাকে আমি দিয়ে দিয়েছি। ও, তার মানে দোয়েলের বাবাও মেনে নিয়েছে। দোয়েলের বাবা, আচ্ছা আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, কিছু মনে করবেন, এটা আমার জানার বিষয় না। জানছি যে পৃথিবীতে এত মেয়ে থাকতে হঠাৎ দোয়েলের মধ্যে কি দেখলেন আপনি, মানে কি আছে মেয়েটার মধ্যে? আপনারা আসল কথা কি জানো বাবা, গতকাল দোয়েলের বাবা রাজীব বাবু দোয়েলের ঠিকুজিটা আমার বাড়িতে নিয়ে এসেছিল। আমার স্বপ্ন নীলের ঠিকুজির সঙ্গে দোয়েলের ঠিকুজি হুবহু মিলে গেছে। আর আমাদের জ্যোতিষী তো বলেই ছিল স্বপ্ন নীলে যে স্ত্রী হবে তার নামের প্রথম অক্ষর হবে ডি। তাছাড়া দোয়েল মা সুন্দরী, সত্যি একেবারে শিক্ষিতা, সভ্য, ভদ্র। আমার স্বপ্ন নীলেরও ওকে এত পছন্দ, তাই আমি আর দেরি করতে চাই না, খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে আমি আর নীলের বাবা একটু বাইরে যাব। সেটা ঢ্যামনা জ্যোতিষী দিদি দেবো, সেটাই নাম বলতে পারবো। দোয়েলের প্রতি দেখুন দেখুন ব্যাপারটা দেখুন, আপনারা সব ঠিকঠাক করেই ফেলেছেন, তখন তার মাঝখানে আমার কিছু কথা বলার দরকার নেই। কিন্তু না, চেক করবো না, মায়ের সঙ্গে কথা বলছি। না না, ব্যাংকের চেক। আপাতত আমার প্রথম ছবির জন্য 5 লাখ টাকা অ্যাডভান্স। আমি বিশ্বাস করছিলাম না সত্যি আপনি চেকটা দেওয়া। না, আমি আর সময় নষ্ট করবো না, অনেক জীবনে সময় নষ্ট করেছি, আমি যে কাজটাকে গিয়ে শুরু করছি। একদম। বলছি যে এটা ওই, হ্যাঁ বলুন, মানে বেয়ারার চেক তো ব্যাংকে গেলেই তুলতে পারবো? ও শিওর শিওর, ইভিন আপনি আজকেই তুলতে পারবেন। তাহলে তো কোনো কথাই রইল না, আমি গিয়ে কাল থেকেই ছবি শুরু করে দিই, ক্যামেরা বুকিং করবো, কি আর্টিস্ট ফার্টিস্ট একদম একদম করতে হবে। তুমি আমাকে চড় মারলে অগ্নিশোধ? হ্যাঁ মারলাম। আর কেন মারলাম ভেবে দেখ। কি হয়েছে দাদা? কি হয়েছে মানে এই জাতীয় কথা করছে আমাদের মা, যে সন্তান মায়ের কোনো সম্মান রক্ষা করতে পারে না, তার মাকে ভালোবাসা করার অধিকার নেই। আরে কথাটা এইভাবে তো বলেছিলাম, এভাবে লাগাতে বলেছিলাম। সবুজটা নিচে থাকবে, গেরুয়াটা উপরে থাকবে। আর তুই কি করেছিস? গেরুয়াটাকে নিচে করেছিস। এই 3টে কালারের মানে আছে, সবুজ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা, সাদা হচ্ছে শান্তির প্রতীক, আর গেরুয়া সবার উপরে থাকে মর্যাদা আর গৌরবের প্রতীক। সরি অগ্নিশোধ দা, আমার ভুল হয়ে গেছে, তুমি দেখো দাদা, জীবনে আর ভুলবো না। ওকে ওকে, যেটা দিয়ে যাকে এখন এর মাথা গরম করবেন না। এখন বলুন আমাদের রিহার্সাল কেমন দেখলেন? যেমনটা শিখিয়েছিলাম ঠিক তেমনটা আমরা করতে পেরেছি তো? মোটামুটি কয়েকটা ছোটখাটো ভুল ছাড়া সব ঠিকই আছে, তবে আমার কোনো রিহার্সাল কিছু ভালো লাগছে না। কেন কেন স্যার, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ হয়েছে? না না না, তোমরা কোন আমার একটু একা থাকতে তো ভালো। কি হয়েছে দাদা, আমাদের বলো না। আপনি এখানে একা থাকবেন? এই যাকে ইয়ে দোয়েল কোথায়? আরে দোয়েল আজকে আসেনি। না, ওর জায়গায় তো লক্ষ্মী প্রক্সি দিল। ওই মেয়েটা তো 2 দিন আগে এসেছে। কি বাপ, 2 দিনে তো ভালো ডেভেলপ করেছে। হ্যাঁ দাদা, সবই আপনার আশীর্বাদ। আপনি যদি পাশে থাকেন দেখবেন আমি দিন সুপার ডুপার অভিনেত্রী হয়ে উঠবো। দাদা বলছি তোমার সাথে কিছু কথা আছে। বল বল। কাল থেকে না তোমার গ্রুপে আর আসতে পারবো না। আসতে পারবি না কেন? কারণ আমি একটা প্রমোটারি কোম্পানিতে চাকরি পেয়েছি। মানে আমার সেই সিন্ডিকেটের ঝামেলা, সিমেন্ট বালি স্টোনচিপ সালা শিল্পী হয়ে। কি করবো দাদা, কি করব বলো? আমার তো আর কাজ না করলে চলছে না। ঘরে অসুস্থ বাবা, তুমি যে কটা টাকা দিয়েছিলে ওই ওষুধ টষুধ কেনার পর সব পয়সা শেষ হয়ে গেছে, পকেট আবার গড়ের মাঠ। অগ্নিশোধ দা, তুমি আমাকে ভুল বোঝো না, আমিও না এসব ছেড়ে দিয়ে ভাবছি কোনো না কোনো একটা কাজ জোগাড় করে নেবো। বলো দাদা, এভাবে আর কতদিন চলা যায়? মারুতি তুই অনেক অভাবের জ্বালায় আমরা আপনার গ্রুপে এসেছি। আমরা নয়, আমি তোর কথা শুনতে চাইছি।
ভেবেছিলাম আপনার গ্রুপে এসে কিছু পয়সা অন্তত রোজগার করতে পারবো। ওই যে একবার 1000 টাকা দিলেন, তাই দিয়েই তো একটা দিন চললো। সুব্রত তুই? আজ সকালে আমি আর অজয় ওই স্বপ্ননীল বাবুর সঙ্গে দেখা করার জন্য ওনার অফিসে গিয়েছিলাম, আর উনি সামনের মাস থেকে ওনারই গেঞ্জি কোম্পানিতে ইস্ত্রি করা চাকরি দিচ্ছে। বাহ 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 বাহ, অসাধারণ! একেবারে যোগ্য ছাত্রের মতো উত্তর দিলি তোরা মুখের ওপরে। দেখুন স্যার, দেখুন, আপনি কিছু এত ভাবেন স্যার, এদের কি সুন্দর উত্তর! এরা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। কি রে, তোরা সবাই আজকে স্যারকে একা ফেলে দিয়ে চলে যাবি, তাই তো? হ্যাঁ যাবে, স্যার যাবে। ওরা অভিনয় করতেছে, কাজ করতেছে, কাজ করে পয়সা নেবে কেন? কেন ঘরে গিয়ে বলে বসতে হবে? শিল্পীর মর্যাদা কেমন যায়? ঘর থেকে কি না খেয়ে বেরোবে না? সকাল থেকে রিহার্সাল করতে পেটে কিন্তু কিছু দেয়নি এরা। লক্ষ্মী, তোর কিছু খবর আছে? নো প্রবলেম বস, আমি ওই নায়িকা হওয়ার জন্য যত কষ্ট করতে আমি সব কর। ভেরি গুড ম্যাডাম। স্যার, আমি বাইরের অফিস ঘরে একটা বাক্সের মধ্যে 5 লাখ টাকা ক্যাশ আছে, 1 লাখ টাকা নিজের নামে রেখে বাকি 4 লাখ টাকা 4 জনকে ভাগ করে দিন। 1 লাখ টাকা করে? দাদা বলছিলাম কি, মানে এতগুলো টাকা তুমি আমাদের দেবে কেন? তোদের কোনো কাজ করতে হবে, তোরা কাল থেকে আমার হয়ে কাজ করবি। কি কাজ দাদা? সেটাই আমি বলবো, সেই কাজ করবি। আমি রাজি আছি দাদা, ওই টাকার জন্য আমি মার্ডারও করতে পারি। প্যান্ট খুলে যায় পেছন থেকে, বলে মার্ডার করবে। তোমাকে আমার প্রণাম অগ্নি সর্দা, এই দুর্দিনে তুমি আমাদের সকলের মুখে হাসি ফুটিয়েছো, আর এই অসময়ে 1 লাখ টাকা করে বিক্রি যে আনন্দ হচ্ছে না, হাস থেকে বান্দা তোমার গোলাম। যা যা যা। এই টাকা দিবে, এই সবাই আসো। তবে দাদা একটা কথা, এই কবে কথা আমাদের কি করতে হবে তুমি শুধু ফোন করে জানিয়ে দিও, তোমার জন্য এই জান হাজির। যা 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 যা। কি কাজ আর কেনই বা আপনি আমাদের এতগুলো করে টাকা দিতে চাইছেন, সেটা না জানা পর্যন্ত ওই টাকাগুলো আমি হাতে তুলবো না। তাহলে কাল থেকে তোকে রিহার্সাল আসতে হবে না? না মানে বলছিলাম টাকার দরকার আমারও আছে, কিন্তু হঠাৎ করে এতগুলো টাকা দেওয়ার উদ্দেশ্যটা আমি ঠিক বুঝতে পারছি না, তাই যাচ্ছি, ভেবে দেখবো কাল থেকে আসবো কিনা। দাদা তুমি আমাদের এতগুলো করে টাকা দেবে, এটা খুব খুশির ব্যাপার, কিন্তু টাকাগুলো কেন দেবে সেটা যদি একটু বলতে। আমি বলছি, আমার মনে হয় তোমাদের অগ্নিশ্বর বাবু নতুন কোনো বিজনেস শুরু করতে যাচ্ছে। তুমি জানলে কি করে? একদম ঠিক ধরেছো। আমি দেখলাম এসব নাচ গান যাত্রা সিনেমা করে কোনো লাভ নেই, জানবো তাই শেষ হয়ে যাবে, তাই আমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি। আর এই বিজনেসে যদি আমার সঙ্গে কেউ সাথ দেয়, মুঠো মুঠো টাকা পাবো, কারণ এই বিজনেসটা মার্কেটে নতুন লঞ্চ করতে যাচ্ছে, তাই রাতারাতি টাকা কামাতে আমার কোনো অসুবিধাই হবে না। এই মাইরি, মাইরি, আমি তোমার বিজনেস পার্টনার হতে পারি? তুমি? হ্যাঁ আমি। আরে আমি তোমার পাশে থাকলে তোমার কাজের অনেক সুবিধা হবে, আর আমারও 2 পয়সা রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। কি বলো? ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি আমার কথা মতো চলো, আমি তোমায় কথা দিচ্ছি, আমার পরের ছবির নায়িকা আমি তোমাকেই বানাবো। বলছি কিন্তু দাদা ওই ওরে আর কোনো কিন্তু না, দাদা হয়েছে শোন না, ওরে একসঙ্গে 1 লক্ষ টাকা জীবনে প্রথমবার দেখবো। দাদা বলছি তুমি আমাদের কাছে এতদিন ছিলে অগ্নিশ্বরদা, আর আজ থেকে শুধুই ঈশ্বর। চলি দাদা। বিপদে পড়লে সবাই ডাকে, নাম তার ঈশ্বর। ভুলেও আমাকে কেউ বিশ্বাস করো না, আমি অন্ধকারের অগ্নিশ্বর। তুমি তো হেভি তাল মিলিয়ে কথা বলো মাইরি। মাইরি? শোনো, আমি এভাবেই কথা বলি। না, মাইরি ফাইরি চলবে না। আমার সঙ্গে চলতে গেলে ভদ্রভাবে কথা বলতে হবে, ভদ্র ড্রেস পরতে হবে, ভদ্রভাবে চলতে হবে। কিন্তু কাজটা তোমার ভদ্র হবে তো? সেটা টোটাল নির্ভর করছে আমার ওই দোয়েল পাখির ওপর। দোয়েল যদি একটু বুদ্ধি করে আমার কথাগুলো শোনে, তাহলে আমার এক হাতে টাকা আর অন্য হাতে সাম্রাজ্য। আমার কথাগুলো তুমি জানছো কি করে বলতো? আরে আমি তো এতদিন তোমার মতোই বয়ফ্রেন্ড খুঁজছিলাম। মাইরি? মাইরি 100% মাই। রাতারাতি ছক করে যে তুমি প্রচুর টাকা কামাতে চাও, সেটাই 2 দিন গ্রুপে এসেই আমি বুঝতে পেরেছি। এবার আমায় কথা দাও, আমার এই গোপন উদ্দেশ্যের কথা তুমি কাউকে বলবে না? কথা দিলাম। তবে তুমিও আমায় কথা দাও যে তোমার নতুন সিনেমাটাতে দোয়েলের জায়গায় তুমি আমাকেই নায়িকা করবে। লক্ষ্মী, সেই স্বপ্ন দেখা তুই ভুলে যা। কি ব্যাপারটা কি? আমি বুঝতে পারছি না, এটা কি ইয়ার্কির জায়গা নাকি? রিহার্সাল তুমি এর কারণে? হ্যাঁ, বাবার সঙ্গে আমার আজ সারাদিন খুব অশান্তি হয়েছে। কারণ কি হয়েছে? সেটা ওর সামনে বলা যাবে না।
আর শোন লক্ষ্মী, হ্যাঁ। মাত্র 2 দিন হলো তুই এই গ্রুপ জয়েন করেছিস, আর আমি এই গ্রুপের সাথে বহুদিন ধরে তার সুখে দুঃখে জড়িয়ে আছি। সুতরাং রাতারাতি ওই নায়িকা হওয়ার দুঃস্বপ্ন তুই দেখিস না। না, দেখবে দেখবে, আমি ঠিক করেছি ওকে আমি আমার নায়িকা করবো। আর আমি, তুমি হবে ওই স্বপ্নশীল সাহার বউ। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়নি, মাথার বুদ্ধিটা আমার খুলে গেছে। কি বলতে তুমি যদি চাইছিস? আমাকে একদিনও ভালোবেসে থাকো, আমাকে যদি একটু বিশ্বাস করে থাকো, 1 মাসের জন্য, মাত্র 1 মাসের জন্য ওই স্বপ্ননীল সাহার বউয়ের ভূমিকায় অভিনয় করো। হ্যাঁ, আর তার জন্য যা সহযোগিতা করার আমি তোমাকে করব। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি চাইছিস? ছি! তারও একটা কারণ আছে। কি কারণ? আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত সেই কারণটা আমি তোমাকে বলবো না। শুধু এটুকু বলি, ওই স্বপ্ননীল সাহার বাড়ির সবার যখন তোমার পছন্দ হয়ে গেছে, তখন ওই বাড়ির বউ হয়ে তুমি সেই সুযোগটাকে কাজে লাগাও। না, আমি কাউকে ঠকাতে পারবো না। তাহলে নিজে ঠকবে, সেই সঙ্গে তোমার বাবাকে ঠকাবে, তোমাদের বাড়ি যাবে, সম্পত্তি চলে যাবে, আর সেই সঙ্গে আমাদের বহুদিনের স্বপ্ন সিনেমা তৈরি করা, তুমি নায়িকা হও আমি ডিরেক্টর হওয়া, সেই স্বপ্ন নষ্ট হয়ে যাবে। মনে করো দোয়েল, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ওই অ্যাক্টিংয়ের একটা পার্ট, অ্যাক্টিংয়ের পার্ট। ওই 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 স্বপ্ননীলদের প্রচুর টাকা আছে, আর আমি জানি এটা 100% আমি জানি সেই টাকা ওরা সৎ পথে রোজগার করেনি। কিন্তু সেটা জানলে তুমি কি করে? জানি রিটায়ার্ড মিলিটারি অফিসার হয়ে এখানে সাহা চুরমিল, সাহা গেঞ্জি, সাহা হোশিয়ারি, তারপর বলো 2খানা 7 স্টার হোটেল, বাড়ি গাড়ি, কি নেই ওদের, কি নেই। কিন্তু তার জন্য, সেগুলো দেখার জন্য তো সিআইডি আছে, সিবিআই আছে, তারা তদন্ত করে অগ্নি আমাকে ওই স্বপ্ননীল বাবু ফোন করেছিলেন, উনি খুব ভালো মানুষ। না, আমি ওনাকে ঠকাতে পারবো না, এটা হয় না, প্লিজ। তুমি যদি আমার কথা না শোনো, তুমি আমার মরা মুখ দেখবে। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। কি শুনবে? কি শোনাতে চাও তুমি? কবিতা দি, তোমার বাবা ওদের হাত থেকে হাত পেতে টাকা নেয়নি। কবিতা দি, তোমার বাবা তোমার বিয়ে ঠিকুজি মিলিয়ে স্বপ্ননীলের সঙ্গে তোমার বিয়েতে মত দেয়নি। দিয়েছে, আর এগুলো সব আমাকে না জানিয়ে করেছে। তার জন্যই আমার বাবার সঙ্গে সারাদিন আজ অশান্তি হয়েছে। কাল রাত্রে তুমি স্বপ্ননীলের সঙ্গে ডিনারে যাওনি? গেছি এবং বেশ করেছি, তাতে তোর কি? হ্যাঁ, এটা আমার পার্সোনাল ম্যাটার। না, পার্সোনাল, এটা একটা ইউনিভার্সাল ব্যাপার হয়ে গেছে। সবাই জেনে গেছে, গ্রুপের সবাই জেনে গেছে তোমাকে স্বপ্ননীল পছন্দ করেছে। তাই আমাকে যদি ভালোবাসো, আমার কাছে যদি থাকতে চাও, আমার কাছে ফিরে আসতে চাও, তাহলে স্বপ্ননীলকে বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে তবে আমার কাছে আসতে হবে। কিন্তু তখন কি তুমি আবার আমাকে আগের মতো মেনে নেবে? কেন নেবো না? তোমাকে কেন মেনে নেবো না? আমি তো তোমাকে নিজে পাঠাচ্ছি। একদিন আমি তো মানে তুমি তো বলেছিলে আমার জন্য তুমি তোমার শরীরে রক্ত বিক্রি করতে পারে, তাহলে আজকে কেন তুমি 1 মাসের জন্য বউ সাজতে পারবে না? তোমরা বুঝতে পারছো না, নারী জাতিকে মানুষ সম্মান করে, তাদের দেবীর আসনে পুজো করে, তাদের আশীর্বাদ চায়। আর আমি একজন নারী হয়ে সমগ্র নারী জাতির মুখে কলঙ্কের কালি আমি লিখতে পারবো না। আরে তুমি তো শুধুই নিজের সেন্টিমেন্টের কথাই ভাবছো, একবার তো অগ্নির অ্যাম্বিশনটা নিয়ে ভাবছো না? কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি ওই বাড়ির বউ হয়ে ঢুকলে তোমাদের লাভটা কি? লাভ? তুমি আজ লাভ লোকসানের হিসাব করছো না? হ্যাঁ, আজ যদি অগ্নির সাথে কোনো খারাপ মতলব থাকতো তাহলে বেশ। আমি বলছি না, কেউ কোনো কথা বলবে না, মাঝখানে কেউ কোনো কথা বলবে না। এটা ছেলে খেলা, একটা মেয়েকে বলবে পরের বাড়ি বউ হয়ে যেতে চলে যাবে, ওটা পার্সোনালিটি আছে নাকি? বুদ্ধি শুধু আছে নাকি? লেখা বলবে ওকে বলো বউ চলে যাবে, খেলার পুতুল নাকি? ওকে বোঝাতে হবে। দেখো দোয়েল, ব্যাপারটা হচ্ছে, একদিন তো তোমার বাবা তোমাকে ওই ঝুনঝুনমালার সঙ্গে বিক্রি করে দিতে চাইছিল, আমি গিয়ে আটকেছিলাম। আমি যদি না আটকাতাম, আজকে ধরো তোমার বাবা ওই লোকটার কাছে 1 লাখ টাকা নিয়ে তোমায় বিক্রি করে দিত। মনে করো তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে, বিয়ের পর তুমি জানতে পারলে তোমার স্বামী অগ্নিশ্বর চ্যাটার্জির ব্রেন টিউমার, আর সেটা চিকিৎসা করতে ডাক্তার বলেছে কয়েক লক্ষ টাকা দরকার আছে। এবার বলো, স্বামীকে চিকিৎসা করার জন্য, সুস্থ করার জন্য পরের বাড়ির বউ সাজবে নাকি স্বামীর চিতায় আগুন দেবার জন্য শ্মশানে গিয়ে তার মুখে আগুনটা দেবে? এভাবে বলো না অগ্নি, আমি তো তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। জানি। আমি তোমার নাম করে আমি প্রত্যেকদিন বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালি। সে বিশ্বাস, সে ভরসা তোমার প্রতি আছে, সে অধিকার তোমার আছে নাকি? হ্যাঁ, সে অধিকার আছে বলে তুমি তোমায় বলছি। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওদের কাছে টাকাগুলো পেলে তোমরা কি করবে? শুধু টাকা নয়,
ওদের কিছু ইন্টারনাল খবরও তুমি আমাকে এনে দেবে। তার মানে আমি তোমাদের স্পাই? ধরে নাও তাই, ধরে নাও তাই। তুমি নিজেকে বিক্রি করতে গেছিলে বলে আমি তোমাকে চড় মেরেছিলাম। আজকে আমি তোমাকে বলছি, এক মাস মাত্র 1 মাসের জন্য তোমার বউ সাজো, কোনো প্রবলেম হবে না। আর বিয়ের দিন রাত্রিরে যদি ওই স্বপ্ননীল বাবু আমার কাছ থেকে স্বামিত্বের অধিকার চায়, আমি তো নষ্ট হয়ে যাব। সেই উপায় আমি বলে দেব। কি সেই উপায়? সময় মতো আমি সব শিখিয়ে দেবো। আর অবধি আমি যদি তোমাদের মতন নকল অভিনয় করতে করতে ধরা পড়ে যাই? করবে না, আমি তো রয়েছি, আমি তো পাশে রয়েছি। যখন ধরা পড়বে আমি ফোন স্বপ্ননীলের ফোন। না, ধরবো না। ফোনটা ধরো না, ফোনটা ধরতে গেল, ফোনটা ধরো। কিছুতেই ধরবো না। না ধরলে আমি আবার গলা টিপে নিজেকে শেষ করে দেবো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, একটু দাঁড়া না, আসছি আমি 2 মিনিট। কি বললো তোমার স্বপ্ননীল? বললো যে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, আজই আমার মতামতটা জেনে নেবে আর আমাকে শপিং করতে নিয়ে যাবে। আমিও বলে দিয়েছি। তুমি যাবে না? যাবে? যাবো না। যাওয়া উচিত, যাবে তুমি? যাবো না। আমি তোমার পায়ে ধরছি। দেখো দোল, সময়, কথা আর সুযোগ একবার চলে গেলে তা ফিরে আসে না। আচ্ছা অগ্নি, তোমার আমার জন্য কষ্ট হবে না? কষ্ট? দোয়েল, আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা নাকি হাসতে শেখায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে গভীর অন্ধকার রাতে একা গুমড়ে কাঁদতে দেখেছি। দোয়েল, আমি কাঁদতে দেখেছি। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের আশ, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। সত্যি ভাই, তুমি একটা জিনিস, সারা যাকে ছবে সে একদম ফিনিশ। কিন্তু স্যার আমি জানতাম ভালো ডিরেক্টর, আপনি অভিনয় জানলেন কি করে? জানবে, আমার সঙ্গে থাকতে গেলে অনেক কিছু জানতে পারবে। 1 মাস মানে 30 দিন, এই 30 দিন আমাদের পার্টি বদলালে হবে না, আমরা 3 জনকে একসঙ্গেই কাজটা করতে হবে। ইয়েস, কেউ জানে কিনা জানে, আমি শালা জানি। এই ভারতবর্ষের কালো টাকা 1,80,000 কোটি টাকা ওই সুইস ব্যাংকে পড়ে আছে। এই টাকা যদি ভারতবর্ষে থাকতো তাহলে কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যেত না, পয়সার অভাবে কেউ চুরি ডাকাতি করতো না, বাচ্চাদের মিড ডে মিলের চালের কাঁকড় থাকতো না, চিট ফান্ডগুলো কেলেঙ্কারির পর কেলেঙ্কারি করতে পারতো না। তাই তো বিষ পান করে নীলকণ্ঠ যেমন হয়েছিল প্রতি পরমেশ্বর, তেমনি আমি নায়ক থেকে খলনায়ক হয়ে বুঝিয়ে দেব আমি আলোর নয়, আমি সারা অন্ধকারের অগ্নিশ্বর। Very thank you the party of the স্বপ্নলীল and দোয়েলের বিয়ে। ও ম্যানেজার বাবু, আবার সেই ভুলভাল ইংরেজি। ওয়েলকাম এভরিবডি। এবারে আপনার যে যার ডিনারটা সেরে নিন। আর এই মুহূর্তে আমার বাবা এবং মা আপনাদের কিছু বলবেন। আরে দোয়েল,
হ্যাঁ এই তো এসে গেছে। আমি আমার বৌমা দোয়েলকে এই সোনার হার এবং সোনার বালা দিয়ে আশীর্বাদ করছি। আমার পুত্রবধূ দোয়েল মাকে আমি ক্যাশ 10 লাখ টাকা দিলাম। আর আপনাদের কাছে অনুরোধ, আমার একমাত্র পুত্র স্বপ্ননীল আর ওর স্ত্রীকে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন, ওরা যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। আমি ভীষণ খুশি, দোয়েলের মতো সুন্দরী শিক্ষিতা আমার ঘরে লক্ষ্মীর আসন গ্রহণ করেছে। তাই তাই আমি আমার কোম্পানি, মন্দির, মসজিদ এসবের দায়িত্ব আমার দোয়েল মাকে দিলাম। আমিও সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার মতন গরিব ঘরের মেয়ে যে কোনোদিন রাজার ঘরের রাজরানী হব তা আমি স্বপ্নেও ভাবিনি। মার মতন শাশুড়ি, বাবার মতন শ্বশুরমশাই আর নারায়ণের মতন স্বামী পেয়ে আমি সত্যিই ধন্য। তবে ওনারা আমাকে যে দায়িত্ব দিলেন জানি না আমি সেটা পালন করতে পারবো কিনা, তবে আমি আমার মৃত্যু পর্যন্ত তা রক্ষা করার চেষ্টা করব। আমরাও আমাদের অল ইন্ডিয়া ডান্স ট্রুপের তরফ থেকে ভগবানের কাছে অশেষ প্রার্থনা করি এই স্বপ্ননীল বাবু এবং দোয়েল যেন সারা জীবন ভীষণ সুখে থাকে। নাও লেটস স্টার্ট দ্য পার্টি। তুমি চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে? আজ তুমি এই ঘরে শোবে না। শোবো না? কি বলছো তুমি দোয়েল? আজ আমাদের ফুলসজ্জার দিন, আজকে আমরা একে অপরকে ব্যক্তিগতভাবে চিনবো, জানবো, একে অপরের কথা শেয়ার করবো, আর তুমি বলছো আমি এই ঘরে শোবো না? না মানে সেটাই উচিত, কিন্তু কিন্তু আমি না মানে আজ তোমার এই ঘরে থাকা যাবে না। তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন দোয়েল? আচ্ছা দোয়েল, দোয়েল স্বামী হিসেবে যখন আমাকে তোমার পছন্দ নেই তখন কেন শুধু শুধু তুমি? এমা না না, আমার তোমাকে স্বামী হিসেবে খুব পছন্দ, তোমার পরিবারকেও খুব পছন্দ, কিন্তু আমি না, কিন্তু আমি আসলে একটা ব্রত করেছি। ব্রত? হ্যাঁ, যা এক জ্যোতিষী আমাকে হাত দেখে বলেছিলেন যে বিয়ের পর 1 মাস স্বামীর সঙ্গে আমার এক ঘরে এক ছাদের তলে থাকা যাবে না। ছি 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 দোয়েল ছি। আচ্ছা আচ্ছা, এই সমস্ত বাজে ব্রত কেউ করে? বাজে নয়, বাজে নয়, এটাকে বলে হচ্ছে কুমারী ব্রত। আর এই ব্রত যদি আমি পালন না করি তাহলে না আমি 1 মাসের মাথায় হার্ট ফেল করে মারা যাবো। তুমি হাসছো? আচ্ছা আচ্ছা, হাসবো না তো কি বলো? হ্যাঁ আচ্ছা, তুমি এই যুগের মেয়ে হয়ে এসব জ্যোতিষী তান্ত্রিক এসব বিশ্বাস করো? এ বাবা, এরকম করে বলো না। উনি না অনেক বড় জ্যোতিষী, উনি কতজনের হাত দেখেছেন জানো? ওই শিল্পা শেট্টি, করিনা কাপুর, আমজাদ খান, প্রেম চোপড়া, আরো অনেকের, যাকে যা দেখে বলেছেন সেটাই ফলে যায়। কি বলছো তুমি? হ্যাঁ বলছি কি, ওই যে ওই মেসি যে ফুটবল প্লেয়ার মেসি, ওনাকেও তো উনি হাত দেখে বলেছিলেন যে আর্জেন্টিনা ফাইনালে গেলেও বিশ্বকাপ পাবে না। দেখেছো, তাই হলো। হ্যাঁ, আবার ওই ঋত্বিক রোশনকেও বলেছিলেন যে ঋত্বিক রোশনের ডিভোর্স হবে, ডিভোর্স হলেই নাকি 400 কোটি টাকা দিতে হবে। হ্যাঁ না না, দরকার নেই দরকার নেই। আমি বলি কি স্বপ্ননীল, আমি যদি আবার ওই ব্রত পালন না করি তাহলে তো এরকম হতে পারে যে আমাদের ডিভোর্স হয়ে গেল। না না, দরকার নেই দরকার নেই, বাদ দাও ওসব বাদ দাও। তার থেকে বরং একটা তো মাস প্লিজ। ঠিক বলেছে, একটা তো মাস বলো। আচ্ছা আমার কথা প্লিজ প্লিজ করতে হবে না। শোনো, তুমি এখানে থাকো, আমি দোতলা ঘরে শুতে যাচ্ছি। আর শোনো স্বপ্ননীল, আমি বলছিলাম কি যে তুমি আবার ওই তোমার বাবা মাকে গিয়ে জানো কিছু বলতে যেও না। হ্যাঁ, ওনারা তো খারাপ ভাবতে পারেন। আচ্ছা আচ্ছা, এইসব কথা কেউ মা বাবাকে বলে? হ্যাঁ দেখো, তুমি 3 তলায় থাকছো, বাবা মা 1 তলায় আছে, আর আমি 2 তলায় থাকবো। বাবা আমার ঘুম ভেঙে যাওয়ার আগেই আমি তোমার এখানে চলে আসবো, কেউ কিছু বুঝতে পারবে না। শোনো না, ওর বড়টা খুব পাচ্ছে। শোনো, আমি আমার ফোনটা খোলা রাখলাম, কেমন? কিছু দরকার পড়লে জানিও। ওকে, তুমি ভিতর থেকে সিট কেটে দিয়ে শুয়ে পড়ো। টাটা, গুড নাইট। বাবা,
আজকে রাত্রে তো কোনো মতে বেঁচে গেলাম, কিন্তু আমি কি সব ঠিক করছি না ভুল করছি? হে ভগবান, আমার ভালোবাসা রাখতে, অগ্নিস্বরকে তার লক্ষ্যে পৌঁছে দিতে আমি কি সব ভুল করছি? ওরা আমাকে এত বিশ্বাস করছে, এত ভরসা। হে ভগবান, আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে তবে আমি একটাই কথা বলবো, হে ঈশ্বর, তুমি আমার পাশে থেকো ঈশ্বর। হে কি তুমি আমার ডাকে সাড়া দিলে ঈশ্বর? কি আমার ফুলসজ্জার ঘরে তুমি অগ্নিশ্বর? অগ্নিশ্বর নয়, আমি অন্ধকারের অগ্নিশ্বর। তার মানে মানে করে লাভ নেই, অনেক রাত্রি হয়ে গেছে, তাড়াতাড়ি সব। কিন্তু বাড়ির তো সব দরজা বন্ধ, তুমি এলে কি করে? ওই পাশের বাড়ির ছাদে, ওখান থেকে পাশের বাড়িতে রড বেয়ে তার পাশের বাড়িতে কেবিল লাইনের তারে ঝুলতে তোমাদের বাড়ির ছাদে চলে এলাম। আর তোমাদের বাড়ির ছাদে এসে যেই ঢুকতে গেছি দেখছি তোমার ওই বরটা তোমার সঙ্গে কথা বলছে, আবার উপরে পালিয়ে গিয়ে বাথরুমের পাশে যে জলের ট্যাঙ্কিটা আছে ওখানে লুকিয়ে বসেছিলাম। যেই মালটা বেরিয়েছে তেমনি আমি সোনার বুঝি? হ্যাঁ, আমার শাশুড়ি দিয়েছেন। দেখি খোলো বাবা, হিরে সেট করা রয়েছে তো আমার। সারা গরিবের লোকের সোনার জন্য বিয়ে হচ্ছে না, বড় লোকের মুখে কত সোনা দিচ্ছে না কত হতে পারে? এটা 2.5-3 ভরি হবে। দেখি ওজন করে দেখি। তুমি এখন ওজন করবে? নিশ্চয়ই, আমি ওজন করে নেব আর ওজন করে দেব। আমি সব মিথ্যে কথার লোক আমি না, ও সময় ভাবতে পারবে। আমি একেবারে দাড়ি পাল্লা সঙ্গে নিয়ে এসেছি। দাড়ি পাল্লা বাটকারা সব নিয়ে এসছে। এখন বেইমানির পয়সায় খাবো তো, দেখে নি তার মধ্যে কতটা সততার খাদ রয়েছে। না হলে আবার পরে তুমি বলবে হ্যাঁ গো আমায় ঠকিয়ে দিলে, খাদ মিশিয়ে দিলে। আমি টেস্ট করবো, আমি তোমাকে এটাও বলে দেবো কত % সোনা আছে, সেটাও তো বলে দেবো। মালগুলো তো 2 নম্বর হয়, বড় লোকগুলো না ঠকায় দিয়ে। আর একটু লাগবে, ধরো। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। 30 গ্রাম 800 মিলিগ্রাম, ভালোই হয়েছে। তোমার সামনে বলে দিলাম 30 গ্রাম 800 মিলিগ্রাম। এই কথাটা মাথায় রাখবে, পরে বলবে না বেশি সোনা ছিল, এত সোনা কোথায় গেল, কেউ কি চুরি করে নিল। আমার বাবা স্যাংরার দোকান নেই যে চুরি করবো। স্যাংরারা কি করে না তো, মায়ের জিনিসও চুরি করে, ওটা করে অসুবিধা নেই। আমি এটাকে নিয়ে আমি আজকে চলে যাবো একটু পরে। হ্যাঁ, আজ তুমি নিও না। আজ আমার হাজার হলে ফুলসজ্জার রাত। অগ্নি সাক্ষী করে আমাকে স্বপ্ননীল বিয়ে করেছে। আচ্ছা, একটা কথা বলো, অগ্নি মানে কি জানো? অগ্নি মানে হচ্ছে আগুন। হাজার বছর আগে ওই গ্রিস দেশের অভিশপ্ত নায়ক প্রেমিথুস যদি স্বর্গ থেকে আগুন চুরি করে না আনতো, তাহলে কি মানব সভ্যতা এত দূর এগোতে পারতো? যতই তাল সোনা থাক, আগুনে গলিয়ে না নিলে সেই সোনা দিয়ে গয়না গড়ানো যায় না বাবা। বিবাহ, অন্নপ্রাশন, পৈতে সব জায়গায় দেবে শুভ কাজে যেমন আগুনের প্রয়োজন হয়, তেমনি 1 টাকার একটা দেশলাইয়ের একটা কাঠির একটা আগুনে গোটা সাম্রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়। কিন্তু এত রাতে তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ কেন? আচ্ছা অগ্নি, তোমার আমার জন্য চোখে একটু অশ্রু আসে না অগ্নি? চোখের অশ্রু? তাহলে তোমাকে একটা গল্প বলিস। একদিন একটা মোমবাতি জ্বলছিল, আর মোমবাতির পাশ থেকে মোমটা গলে গলে পড়ছিল। তখন মোমবাতির সলতে মোমকে বলছে, ও হে মোম, আমি তো সলতে জ্বলছি, তুমি গলছো কেন? তখন মোম বলছে,
যাকে এত কষ্ট করে ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়েছি, সে যদি জলে, তাহলে আমি তো বলবোই বাবা, আমি তো নিশ্চয়ই বলবো। তাই বাবা কি মোটা মোটা বালা, খোলো 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 খোলো। না না, তো তুমি ওই হারটা নিয়ে তুমি এখান থেকে চলে যাও। কেউ চলে আসতে পারে, কেউ আসবেই, নাচতে পারবেই না। ওই যে তোমার বরটা যখন বেরিয়ে গেল দরজা খুলে, আমি দরজাটা ঢুকে ভেতর থেকে ছিটকিয়ে লাগিয়ে দিয়েছি। ও, তার মানে এটাই তোমার আসল চরিত্র। তুমি আমাকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়ির বউ করে পাঠিয়ে আমাকে তুমি ব্ল্যাকমেল করছো। এভাবে বললে আমি কিন্তু খুব রাগ করবো, খুব খারাপ লাগবে। এভাবে ভাবতে, তুমি ভালোবেসে এসছো, আমি ভালোবেসে ছবিটা করবো, সিনেমা করবো, এইভাবে বলা উচিত তো একটু। আমি জাস্ট দেখতে এসেছিলাম ছাদ থেকে চোখে যে এই ফুলসজ্জার রাতে আমার দোয়েল পাখিকে কেমন লাগছে, মায়েরই হেভি লাগছে, গোলাপি শাড়িটা পরে হেভি লাগছে। নারী তো নয়, একদম মনে হচ্ছে জগদ্ধাত্রী হয়ে গেছে তুমি একেবারে। আজকের দিনে এই ফুলসজ্জা রাতে মনে হচ্ছে না এটা স্বপ্ননীলের নয়, আমার এই ফুলসজ্জাটা। আর এই ফুলসজ্জা রাতে না দেখবে সব স্বামীরাই তার বউকে নিয়ে গায়, এই তোমার শুধু যে আমার, শুধু দুজনে তোমার ওই চার শুধু যে আমার। দোয়েল দোয়েল দোয়েল, এই ঘরের ভেতরে কে গান গাইছে মনে হচ্ছে? এবার কি হবে? বলো অগ্নি এসছে। কি হলো, কিছু বলছো না কেন? বলো ওই পাল্লা নিয়ে, বলো এফএমে গান শুনছি, এফএমে গান শুনছি। ও তাই বলো, তা বন্ধ করলে কেন? চালিয়ে দাও, শোনো। শুনতে বলেছি। তুমি আছো আমি আছি, তা কোনো হবে তোমাকে যে চাই। তুমি আছো আমি আছি, তা কোনো হবে তোমাকে যে চাই। শুধু দুজনে। তোমার শ্বশুর নাকি তোমার মুখ দেখার জন্য 10 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে। দিয়েছেন? ওটা আমি আলমারিতে তুলে রেখেছি। খুব ভালো করেছো। আলমারিগুলো তো তৈরি হয়েছে সোনা দানা টাকা পয়সা রাখার জন্য, খুব ভালো কাজ করেছো। চাবিটা নিশ্চয়ই তোমার কাছে আছে? না মানে মানে কইলাম নেই, যাও তুমি নিয়ে চলে এসেছো। না, আনবো না। এখন আমি বুঝতে পেরেছি সেদিন তোমাদের কথা বিশ্বাস করে আমি ভুল করেছি। ভুল তুমি করোনি, ভুল আমি করেছিলাম, বেশি ভুল আমি করেছি। বিশেষ করে প্রত্যেক দিন ওই ভিলেনের পাঠ করতে করতে না খুব বোর হয়ে গেছিলাম। ভিলেনের পাঠ করো মানে মেয়ে পাচার করো, এই করো, ড্রাগ সাপ্লাই করো, লোককে খুন করো, রেপ করো, এই করো, বিচ্ছিরি ব্যাপার। রোজ এক জিনিস ভালো লাগে, সে জিনিস ভালো লাগে, জঘন্য ব্যাপার। আমি এবছর ভেবেছিলাম ভদ্রভাবে থাকবো, ভদ্রভাবে সুস্থভাবে চলবো, মানুষের সঙ্গে ভালো ব্যাপার করবো। আমার বাবা তো দাঁত কেলিয়ে আমার নাম রেখে দিয়েছিল অগ্নিশ্বর। তোমার সঙ্গে আমার ভালোবাসা হলো, ভাবলাম তোমার সঙ্গে আমার 8-10টা বাচ্চা হবে, সংসার করবো, সুন্দরভাবে ভালোভাবে থাকবো, সব কিছু করবো। কিন্তু দেখো শালা, আমার কপালটা কি খারাপ, পৃথিবীতে এত মেয়ে থাকতে ওই স্বপ্নের নজর পড়লো তোমার দিয়ে। আমি তো স্বপ্ননীলকে নিজের ইচ্ছা দিয়ে করিনি। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ চলে না। এই দেখো, তোমাকে যদি স্বপ্ননীলের কাছে তুলে না দিতাম, তাহলে স্বপ্ননীল আমার ছবিটা মানাতো না। আর পরে রইল মাঝখানে তোমার আমার ভালোবাসা। ধরলাম ধরো আমাদের 1 মাস ব্রেকআপ হয়েছে, 1 মাস পরে আবার সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা একটা মাসের ব্যাপার। কিন্তু আমরা যে পথে চলছি সেটা অন্যায়ের পথ। আরে কোন সালা সৎ পথে চলছে? যে চলছে না খেতে পেয়ে মরছে, আর যে চলছে না সে বহাল তো বেঁধে চলে যাচ্ছে। তাই বলছি, তুমি দেখবে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কোনো তফাৎ নেই। ঈশ্বর আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। যত পার্থক্য এই ভারতবর্ষের মাটিতে রাম আর রহিমের মধ্যে। এক কাজ করো, আমি আসছি, পরে আবার তোমার সাথে দেখা করবো, পরে দেখা করবো।